পুরোনো বাড়িটাকে নতুন করে ফেললাম। বাসার একদম জানালার যে গ্রিলগুলো সেগুলো একদম জং পড়ে গেছে এরকম অবস্থা। তো আমাদের ঘর যখন আমার শ্বশুরে তুলছে তারপরে কিন্তু আর রং করা হয়নি জানালাতে। তো আজকে সেই জানালার রঙের কাজগুলো চলতেছে যার কারণে আমাদের অবস্থা একদম বেহাল। কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম আমি জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে জান্নাতুল ফেরদৌস আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো দেখেন বাসার অবস্থা কিন্তু একদম বেহাল। আমরা কিন্তু হান্ডি বান্ডি চুলা গ্যাস সব কিছু নিয়ে ডাইনিং রুমের ফ্লোরে বসে গেছি রান্না করার জন্য। আর বাসা যেহেতু রং করতেছে, বাড়ি রং করে না, জানালার যে গ্রিলগুলো ওগুলো রং করা হচ্ছে, যার কারণে একদম রান্নাঘরের হান্ডি-বান্ডি সব নিয়ে চলে আসছি ডাইনিং রুমে। ডাইনিং রুমে ফ্লোরে বসে আমরা রান্না করতেছি। কারণ আজকে রান্নাঘরটা একদম পুরোপুরি রং করতে আছে, যার কারণে আমরা এখানে বসে রান্না করতেছি। তো মোটামুটি কিন্তু একটা পিকনিকের মতোই মনে হয়েছে আজকের দিনটা। যে কখনো কিন্তু আমি ডাইনিং রুমে বসে রান্না করিনি। কারণ অনেক সময় দেখছি অনেক আপুদের ডাইনিং রুমে বসে রান্না করতে, কিন্তু আমার কিন্তু করা হয়নি কখনো। তো দেখেন এখানে কিন্তু রং করতে আছে, আমাদের যে গেটটা কেসি গেট, তো কেসি গেটটা রং করতে আছে। তো আমার রুমটা কিন্তু রং করা হয়ে গেছে দেখেন। তখন কিন্তু আমি ভিডিও নিব করেও ডিউটি ছিল, যার কারণে আমার ভিডিও নেওয়া হয়নি। কারণ ডিউটি থাকাকালীন দেখা গেছে যে বাসায় যেহেতু রঙের কাজ চলতেছে, তো তার জন্য রান্না বান্না একজনেই কাজ করছে, আর আমার হাজব্যান্ড সাথে ছিল, আপনাদের ভাইয়া ছিল সাথে। জাস্ট এটুকু হেল্পারই করছে আপনাদের ভাইয়া। তো ওই অবস্থায় আর কি এদের জন্য রান্না বান্না, আমার শাশুড়ি ছিল বাসায়, তো সবার জন্য রান্না বান্না, তারপরে আবার অফিস সব মিলিয়ে আর ভিডিও নেওয়ার মতো সুযোগ আমার কখনো হয়নি, যার কারণে আমি ভিডিও নিতে পারিনি। তো একদম শেষের দিন একটু ভিডিও নিয়েই নিলাম। কারণ শেষের দিন একটু যেহেতু ভিডিও করি ব্লগ করি, তো একটু ভিডিওটা নিলাম। ওই দিন আমার ডিউটি ছিল না, শুক্রবার ছিল। তো শুক্রবার যেহেতু আমার ডিউটি নেই, তো ভাবলাম যে তাহলে একটু ভিডিও নিই। তো ডাইনিং রুমে বসে রান্না করতেছি। আমার আজকে রান্নাঘরটাও রং করবে, যার কারণে আপনাদের ভাইয়া ওইটা আর কি একটু ফ্রেশ করতে আছে। তো আমাদের যে ভাইয়া রং করতেছিল উনি আবার কেচি গেট রং করার পরেই রান্নাঘরে রং করবে। তো এই ফাঁকে আমি যদি অপেক্ষা করি এত কিছুর জন্য, তাহলে কিন্তু দুপুরে খাবার সঠিক টাইমে আমি দিতে পারবো না। যার কারণে আমি ডাইনিং রুমে আপনাদের ভাইয়াকে বললাম যে আমার ডাইনিং রুমে তুমি গ্যাসের চুলা এনে দাও, আমি এখানে বসে রান্না করি। তো আপনাদের ভাইয়া ডাইনিং রুমে আমাকে গ্যাসের চুলা এনে দিল। তো এখানে বসে আমি রান্না করতেছি। বাচ্চারা কিন্তু আসলেই পাশে বসে রয়েছে একদম এত সুন্দরভাবে, ওরা পিকনিকের মতো এটাকে একটা করছে, এনজয় করছে যে পিকনিকের মতো আম্মু কেন ডাইনিং রুমে বসে রান্না করে। তো বাসা কিন্তু একদম হজবরলা ছিল, কারণ রঙের কাজ বোঝেনি তো যে কী অবস্থা হয় বাসা। তো পুরানো যে এগুলো পুরানো বলতে আমাদের বিল্ডিংটা কিন্তু নতুনই, কিন্তু রং করা হয়নি। বিল্ডিং করার পরে জানালা গ্রিলগুলোতে রং করা হয়নি, যার কারণে এগুলো একদম হয়ে গেছিলো। তো সেটাকে এখন রং করার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এদিক দিয়ে কিন্তু আমি আজকে শুক্রবার যেহেতু, তো ভাবলাম যে কোরবানির গোশত দিয়ে একটু বিরিয়ানি রান্না করে নিই। তো কোরবানির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করতেছি, আর সাথে ভাবছিলাম যে তেলাপিয়া মাছের বারবিকিউ করব। তো তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য আমি তেলাপিয়া মাছ কিন্তু আস্তই নিয়েছিলাম। পরে ভাবলাম যে যেহেতু মেহমান আছে, রং করে যে উনি আছে, তারপরে আমার শাশুড়ি আছে, আমরা সবাই আছি, তো মাছটা ভেঙে ভেঙে খাবো সেটা কেমন দেখা যায়। তো এই জন্য আমি কিন্তু মাছটা ছোটো ছোটো করে কেটে পিস পিস করে কেটে একদম বারবিকিউ করার জন্য যেই মশলাগুলো দেওয়া হয় সেগুলোই কিন্তু দিয়ে নিছি, দিয়ে সুন্দরভাবে ওটাকে ভেজে নিয়েছি। তো নিয়ে এখন আমি কিন্তু বিরিয়ানি রান্নার জন্য চলে আসছি। আমি কিন্তু মাংসটা ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে সুন্দরভাবে একদম ভালোভাবে প্রায় 70% সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। তা না হলে কিন্তু বিরিয়ানির চাউলের ভিতর দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না। তো ওইভাবে সিদ্ধ করে নিয়ে আমি চালটা আগে থেকে জেলে রাখছি ধুয়ে, যাতে পানিটা ছেঁকে যায়। তো এইভাবে কিন্তু আমি বিরিয়ানি রান্না করি। তো আমার বাসা আপনাদের ভাইয়া কিন্তু তাড়াতাড়ি করে, তারা কিন্তু রঙের কাজ মোটামুটি আপনাদের ভাইয়া হেল্পারই করছে। তো এইভাবে কিন্তু কাজ করে তারা কিন্তু গোসল টোসল করে তাড়াতাড়ি চলে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। তো আমি কিন্তু যে রঙের কাজ করে ওই ভাইয়াকে আমি বলে দিছি যে ভাইয়া আপনি কিন্তু দুপুরে আমাদের এখানে খাবেনই। তো প্রতিদিনই যেহেতু এখানে খাওয়াই আমরা, তো আজকেও বলে দিছি, কিন্তু বলে দিছি এই জন্য যে ভাইয়া নামাজ পড়তে গেছে, হয়তো বা নাও আসতে পারে, খাবার খেয়ে আসতে পারে। তো এই জন্য আমি বারবার করে বলে দিছি যে ভাইয়া এখানে কিন্তু দুপুরে খাবেন এসে। তো যাই হোক, তো কুরবানির গোশত দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি। দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে।
তবে বাহিরের যে হোটেলের যে বিরিয়ানির যে কালারটা ওরা অতিরিক্ত মশলা দেয়, যার কারণে আমাদের অত ওরকম কালার হয় না। তো খেতে বসে আমি ভাইয়াকেও বলছিলাম যে, "ভাইয়া ওদেরটা এত রং হয় কেন?" পরে বলল, "ওরা যে মশলা দেয় এই জন্যই তো ওদেরটা খাওয়া যায় না, মশলার কারণে অল্প খাইলেই পেট ভরে যায়।" তো এই অবস্থা। তো আপনাদের ভাইয়া সবাই নামাজে চলে গেছে। এদিক দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা বসায় দিতেছি। যে রান্না করে তাড়াতাড়ি করে তারপর আমি গোসল করে তারপরে সবাইকে নামাজ কালাম পড়ে খাবার-দাবার দিব। আর আমার শাশুড়ি যেহেতু ডায়াবেটিসের রুগী, তো ওনার কিন্তু আগে, আগে খাবার খেতে হয়। মানে ১ টার ভিতর ওনার খাবার খেয়ে ফেলতে হয়। তো সব মিলে কিন্তু আমি তাড়াহুড়ো বাজে, যার কারণে এই তাড়াহুড়োর জন্যই কিন্তু আমি ভিডিও নিতে পারিনি। কারণ এত বড় একটা বাসা রং করা হয়েছে, কিন্তু ভিডিও একটুও নিতে পারিনি। কারণ ১টার দিকে খাবার রেডি করতে হবে। দেখা যায় ডিউটি থাকলেও ১টার ভেতরে খাবার রেডি করে তারপর আমি গোসল-টোসল করে নামাজ কালাম নামাজ তো অবশ্যই হসপিটালে গিয়ে পড়ি, বাসায় বসে পড়ার সুযোগই হয় না আমার। তো রান্না করে গোসল-টোসল করে আমি একদম রেডি হয়ে চলে যাই হসপিটালে। তো ওখানে বসে দেখা যায় যে আমি নামাজ পড়ি। তো খাবার মাঝে মধ্যে খেয়ে যাই, মাঝে মধ্যে না খেয়েই চলে যাই। কী করব? কারণ সুযোগ হয় না। তো এটাই কিন্তু আসলে আমাদের চাকরিজীবী মায়েদের জীবন। আর বাচ্চাদের দেখা যায় অনেক সময় রান্না করে, সুযোগ থাকলে মানে সময় থাকলে আমি খাইয়ে রেখে যাই। আর অনেক সময় দেখা যায় ওর বাবা খাওয়ায়। আবার অনেক সময় দেখা যায় ওরা না খেয়েও ঘুমিয়ে পড়ে। তো আপনাদের ভাইয়াকে আমি বারবার ফোন দিতে থাকি যে উঠলে কিন্তু খাওয়াবা তাড়াতাড়ি করে। এইভাবে কিন্তু খাওয়ায়। আসলে চাকরিজীবী মায়েদের সন্তানদের কিন্তু অভ্যস্ত হয়ে যায় যে এইভাবে জীবনটা। আর যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, ধরেন যে আপনার বাচ্চা আপনি মানুষ করতেছেন, এই অবস্থায় যদি আপনার সাথে যেমন আপনার শ্বশুর-শাশুড়ি বা বাবা-মা কেউ না থাকে, তখন কিন্তু আপনার বাচ্চা মানুষ করা খুব বেশি কঠিন হয়ে যাবে যদি আপনি চাকরিজীবী হন। আর বাসায় যদি থাকেন তাহলে কিন্তু অত সমস্যা হয় না। কারণ বাসায় থাকলে দেখা যায় আমার সন্তান আমি যখন খুশি তখন খাওয়াবো, বারবার খাওয়াবো, ই করবো। অন্যরকম একটা কেয়ার নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি অতটা মানে যে কারো সাপোর্ট পাইছি এরকম আমি বলতে পারবো না যে আমি টোটালি কারো সাপোর্ট পাইছি কিনা। কারণ আমার ২ বাচ্চা মাদারীপুরে বসে হয়েছে, বড় ছেলে মেয়ে ছেলে। তখন আমার মায়ের সাপোর্ট মোটামুটি ভালোই পাইছি। যতটুকু পাইছি তাই শুকর আলহামদুলিল্লাহ, কারণ আমার মা অসুস্থ। তারপরে যতটুকু পাইছি সেটাই শুকরিয়া আল্লাহ পাকের কাছে। কিন্তু ছোট ছেলে হইছে আমার শ্বশুরবাড়িতে বসে, আমি কিন্তু আসলে কারো কোনো সাপোর্ট পাইনি। তো আমার খুবই, খুবই মানে কষ্ট হইছে এই বাচ্চা ৩ টা বড় করার জন্য। আপনাদের ভাইয়া এবং আমি খুব বেশি কষ্ট করছি, খুব বেশি কষ্ট করছি। তো সেই অবস্থায় এখন বাচ্চারা কিন্তু মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। আর এই কথাগুলো বলার একটাই কারণ যে আমার ছেলেরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। ওদের কিন্তু এখন আর কষ্ট হয় না। ওরা জানে যে ওদের মা কিন্তু একসময় অফিসে চলে যাবে। তো আমার ছোটো ছেলে কিন্তু ১ম এ কান্নাকাটি করতো, যেতে দিতে চাইতো না। কিন্তু এখন ও আমি যদি রেডি হই কোনো কান্নাকাটি করে না। একদম মানে থাকে, স্বাভাবিক থাকে যে ও জানে যে ওর মা অফিসে যাবে আবার আসবে অফিস থেকে। তো এইজন্য তেমন কোনো কান্নাকাটিও করে না, খুবই স্বাভাবিক থাকে। তো আমার কাছে আসলে আ আমি নিজেও অভ্যস্ত হয়ে গেছি। অনেক সময় দেখা যায় ছেলে কান্না করতেছে, আমি চলে যাচ্ছি অফিসে। কারণ অফিসের টাইম তো টাইমেই। অনেক সময় ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট দেরি করা যায়। কিন্তু এর বেশি তো আর দেরি করা সম্ভব হয় না। আর দেখা যায় ছেলেরা মানে বাচ্চা এমন টাইমে আমার ছেলে বায়না ধরে যে একদম আমি রেডি হয়ে রওনা দিব তখনই কিনা ও বায়না ধরে। তখন তো আমার করার কিছুই থাকে না, আমি চলে যাই। কারণ কারো কথা শুনতে আমার ইচ্ছা করে না। কারণ দেরি করে গেলে যে ডিউটিতে থাকে তারও তো একটা টাইমের ব্যাপার আছে। সেও তো হয়তোবা হিসাব করে রাখছে ওই টাইমের ভিতরে সে এই কাজগুলো করবে। তো যাই হোক, কথা বলতে, বলতে কিন্তু দেখা গেছে যে আমি যে হাঁড়িটাতে বিরিয়ানি বসাইছি সেটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। এটাতে ধরবে না। তো আমি আবার একটা কড়াই নামিয়ে বড় একটা কড়াই নামাইছি। তো কড়াই নামিয়ে সেটাতে আমি ঢেলে দিলাম বিরিয়ানির যে চালটা, চাল মাংস এগুলো। তো ঢেলে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। তো এইভাবে আসলে শুক্রবারের দিন তো এইজন্য একটু ভালো মন্দ সবাই খাওয়া হয় মোটামুটি। তো আরেকটা কথা কি, আজকে মসজিদেও বিরিয়ানি দিছে। মানে বিরিয়ানি বলতে কি কার যেন কি আত্মীয় না কি যেন এরকম হয়তোবা মারা গেছে। তো সেইজন্য তারা মিলাদ দিচ্ছে মসজিদে। সেই হিসেবে গরুর গোশতের বিরিয়ানি ওখানে খাওয়াইছে। সেটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। তবে আমি মনে করি বাসার বিরিয়ানিটা বেস্ট। তো যে কথা বলতেছিলাম যে বাচ্চাদের রেখে যাই, তো বাচ্চারা আসলে অভ্যস্ত হয়ে গেছে। তো আমার হাসব্যান্ডও মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। অনেকেই বলে তোমার হাসব্যান্ড চাকরি করে না। কিন্তু রে ভাই, আমার হাসব্যান্ড যে চাকরি করে না সেটা তো আমি জানি যে আমার বাচ্চা আমি কার কাছে রেখে যাব। আমার বাচ্চা রেখে যাওয়ার মতো আমি একটা মানুষও পাই না যে আমাকে সহযোগিতা করবে, এরকম একটা লোকও নাই।
কোনো দিক দিয়ে আমি সাপোর্ট পাচ্ছি না। তাহলে আমি যে চাকরি করি, আমার হাসব্যান্ডও চাকরি করবে, চাকরি করলে তো সবাইকে আমরা দিব, সবাই আনন্দ করবে, ঠিকই আমাদের টাকা পয়সা খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু আমার বাচ্চার যে কী অবস্থা যাবে সেটা তো কেউ বুঝবে না। তো আমার দিক আসলে আমাকেই বিবেচনা করতে হবে, আমাকেই বুঝতে হবে। তো সেই কথাই যে নিজের বাচ্চার যত্ন নিজেকেই নিতে হবে, নিজেকেই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, দেখেন ডাইনিং রুমে বসে কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। তো কথার ভিতর কিন্তু আসলে দম ফেলিনি, কারণ কথাগুলো যখন বলতে যাই তখন নিজের ভিতরে যে মানে কষ্টটা সেটা কিন্তু চলে আসে যে আজকে আমার বাচ্চারা ছোট, আমার বাচ্চাদের আমি বড় করাতে মানে আমি একজন চাকরিজীবী মা হয়ে আমি একটা লোকের সাপোর্ট পাইনি, অথচ কথায় কথায় এক একজনে কত ধরনের কথাবার্তা বলে, সেটা কিন্তু আমার কাছে আসলে কষ্ট হয়, আমার শুনতে অনেক কষ্ট হয়, কিন্তু তারপর আমি হজম করে নিই, সহ্য করে থাকি, চুপ করে থাকি যে সময় একটা সময় দেখা যাবে যে আমার বাচ্চারা কেউ বলতে পারবে না যে তোমাদের আমরা 2 দিন পালছি, তোমাদের আমরা 2 দিন গোসল করাইছি, এরকম কেউ বলতে পারবে না। তো সেক্ষেত্রে আমার বাবা কিন্তু মোটামুটি আমার ছেলেকে, মেজো ছেলেকে গোসল করাইছিল, বড় ছেলেকেও করাইছিল। আর এছাড়া কেউ বলতে পারবে না যে আমার সন্তানদের কেউ কোনোদিন একদিন একটু মানে বাথরুম ধোয়াইছে বা একদিন একটু গোসল করাইছে, এরকম কেউ বলতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি জানি যে আমি একজন চাকরিজীবী মা হয়ে আমার সন্তানদের কষ্ট দিয়ে আমি কীভাবে আমি চাকরি করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমার সংসার চালাই। তো সেই কষ্টটা আজকে কেমন এক কথা বলতে এসে আসলে বাসায় রং করার কথা বলতে গিয়ে আমি আসলে অন্য কথার ভিতরে চলে গেছি, মানে ইমোশনাল হয়ে গেছি আমি, যে এই কথাগুলো বলে ফেললাম কথার ভিতরে। যাই হোক, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন এখানে কিন্তু বিরিয়ানি রান্না হয়ে গেছে, তো আমরা কিন্তু মোটামুটি খেয়ে নিছি অনেকেই। মাছের কালারটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটা কালার আসছে। তো এখানে শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। তো ওরা যেহেতু নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসার আগেই কিন্তু আমি জাসাদকে খাইয়ে নিছি এবং আমি একটু খেয়ে নিয়েছি, কারণ আমার প্রচুর ক্ষুধা লাগছিল কাজ করতে করতে, মানে মানুষের সামনে বসে তো খাওয়া যায় না, তো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো দেখেন ভাইয়া কিন্তু রং করতেছিল, রং করে তারপরে মানে এই রংটা কিন্তু আগের নামাজে যাওয়ার আগে দিছি, তো সেইটাই কিন্তু আবার একটু দেখিয়ে দিলাম এখানে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন, আর প্রতিদিন এরকম ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।